লাস্ট পার্টে আপনারা দেখেছিলেন গিহানের জিপিএস লাগানো দাঁত চেঞ্জ করে দেওয়া হয়েছিল, তাই এখন গিহানের গেম খেলা ছাড়ার কোনো উপায় নেই। আপনারা যারা স্কুইড গেম সিজন 2 এর আগের 2টা পার্ট দেখেন নাই, তারা আমাদের চ্যানেল থেকে আগের 2টা পার্ট দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো গিহান সব প্লেয়ারদের অ্যালার্ট করে বলে তারা এই গেমটাকে যতটা সহজ ভাবছে এটা মোটেও ততটা সহজ না। দূরের ওই বড় পুতুলটার চোখে মোশন ডিটেক্টর লাগানো আছে, কেউ যদি রেড লাইটে কট খেয়ে যায় তাহলে তাকে মেরে ফেলা হবে। কিন্তু গিহানের কথা শুনে সবাই ভাবে সে নেশা পানি করে এসেছে। কেউ তার কথা বিশ্বাস করে না, বরং আরো হাসাহাসি করে। কেউ কেউ তো এটাও ভাবে গিহান তাদের ভয় দেখিয়ে গেম থেকে বের করতে চাইছে, যাতে সে ইজিলি গেমটা জিতে যায় এবং সব টাকা হাতিয়ে নেয়। তবুও গিহান সাধ্য মতো সবাইকে বোঝানোর চেষ্টা করে এবং বলে সে অ্যালার্ট করার সাথে সাথে যেন সবাই থেমে যায়। তো একটু পরে গেম শুরু হয়। রুল সেই পূর্বের মতোই, প্লেয়ারদের 5 মিনিট সময় দেওয়া হয়। রেড বললে এগোতে হবে আর রেড লাইট বললে থেমে যেতে হবে, আর 5 মিনিটের ভেতরে ফিনিশ লাইন ক্রস করতে হবে। যাই হোক, খেলা শুরুর পরে কয়েক ধাপ গিহানের নির্দেশ মেনে সবাই ভালো এগোতে থাকে। কিন্তু একটা মেয়ে গালে হঠাৎ একটা মৌমাছি এসে বসলে সে চিৎকার শুরু করে। দুর্ভাগ্যবশত তখন রেড লাইট চলছিল, তাই একটা হেডশটে মেয়েটাকে মেরে ফেলা হয়। এরপরে মৌমাছিটা আরেকজন মহিলার গায়ে বসলে সেও চিৎকার করে ফেলে এবং তাকেও মেরে ফেলা হয়। এটা দেখে প্লেয়ারদের মধ্যে হট্টগোল শুরু হয় এবং অনেকেই পালাতে শুরু করে, ফলে সবাইকে মেরে ফেলতে শুরু করা হয়। শুধু তারাই বেঁচে থাকে যারা গিহানের নির্দেশ মতো চুপচাপ দাঁড়িয়েছিল। এবার সবাই বুঝে যায় গিহান তাদের যা বলেছিল সব সত্যি। সবাই বাকিটা পথ গিহানকে অনুসরণ করে এগোতে থাকে, তবুও পথে অনেকেই মারা যায়। এক পর্যায়ে গিহান সহ প্রায় সকলে ফিনিশ লাইন ক্রস করে ফেলে, কিন্তু একজনের পায়ে গলি লাগা লোক ফিনিশ লাইনের কাছাকাছি এসে আটকে যায়। সে আর এগোতে পারে না। সে গিহানের কাছে সাহায্য চায়। এদিকে ততক্ষণে সময় আর কয়েক সেকেন্ড বাকি ছিল, তবুও গিহান লাইফ রিস্ক নিয়ে লোকটাকে উদ্ধার করতে যায়। এ সময় তাদের ইয়ংজু নামের একটা মেয়েও হেল্প করে। তারা দুজনে মিলে লোকটাকে একদম শেষ মুহূর্তে ফিনিশ লাইনের বাহিরে নিয়ে আসে। সবাই ভেবেছিল লোকটা বেঁচে গেছে, কিন্তু স্নাইপার হাতে দায়িত্ব পালন করা নোল লোকটাকে আবারও শুট করে মেরে ফেলে। যাই হোক, এরপরে প্লেয়ারদের গণ্য রুমে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। একটু পরে পরে গার্ডরা এসে তাদের প্রথম রাউন্ড শেষ করার অভিনন্দন জানায়। এরপরে তাদেরকে এই রাউন্ডের রেজাল্ট জানায়। এই রাউন্ডে 456 জন প্লেয়ারের ভেতরে 91 জন মারা গিয়েছে, ফলে এখন বেঁচে আছে 365 জন প্লেয়ারের। যদিও গিহান না থাকলে নিঃসন্দেহে হতাহতের সংখ্যা আরো অনেক বেড়ে যেত। তবে প্রথম রাউন্ডের প্লেয়াররা যে নির্মম পরিস্থিতি ফেস করেছিল তাতে সবাই ঘাবড়ে গিয়েছিল, তাই সবাই গার্ডদের কাছে আকুতি মিনতি করতে শুরু করে তাদের যেন বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তারা এই গেম আর খেলবে না। গার্ডও তাদের প্রতিশ্রুতি দেয় ভোটের পরে যদি অধিকাংশ প্লেয়ার না খেলার পক্ষে ভোট দেয় তবে তাদের উইনিং অ্যামাউন্ট দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তো এরপরে ভোটের ভেতরে এই রাউন্ডে জেতা টাকা জমা হয়। এটা দেখে প্লেয়াররা জিজ্ঞেস করে তাদের একজনের ভোটে কত টাকা পড়েছে। গার্ড জানায় এই টাকাটা ভাগাভাগি করে সবাই 24 মিলিয়ন করে পাবে। এটা শুনে অনেকে আফসোস হয়, এত অল্প টাকা তাদের কোনো কাজেই আসবে না। তখনই গার্ড তাদের লোভ দেখিয়ে বোঝায় সেকেন্ড রাউন্ড শেষ আরো অনেক প্লেয়ার এলিমেন্ট হয়ে যাবে, ফলে তাদের ভাগে টাকাও অনেক বেড়ে যাবে। এটা শুনে অনেকে লোভের চোখ চকচক করে ওঠে। এরপরে ভোটিং শুরু হয়। লাস্টে প্লেয়ার থেকে সিরিয়ালে ভোট নেওয়া শুরু হয়। তাই প্রথমে গৃহ ভোট দেয় এবং সে গেম বন্ধের পক্ষে ভোট দেয়। এখানে একে একে ভোট দিতে শুরু করে, কিন্তু দেখা যায় অনেকে খেলার পক্ষে ভোট দিচ্ছে। এটা শুনে গিহান বিচলিত হয়ে সবাইকে বোঝায় এই গেমে কেউ বাঁচবে না, এখানে সবার একমাত্র পরিণতি হলো মৃত্যু। কিন্তু সবাই গিহানের বিরোধিতা করে, তাকে কেউ বিশ্বাস করে না। গিহান বোঝায় সে এই গেম আগেও খেলেছে এবং সে এই গেমের উইনার ছিল, তাই সে এই গেমের ব্যাপারে এত কিছু জানে। এটা শুনে সবাই তাকে আরো বেশি সন্দেহ করে। সবাই একই প্রশ্ন করে সে যদি উইনার হয়েই থাকে তাহলে তো তার কাছে 46 বিলিয়ন অন থাকার কথা, তবে সে কেন আবার এই গেমে ফিরে এলো। গিহান আর তাদের কিভাবে কি বোঝাবে, তাকে ঘিরে পুরো হট্টগোল শুরু হয়ে যায়। তখন গার্ডরা এসে গিহানকে হোস্ট করে রাখে এবং ভোট কন্টিনিউ করে ভোট সমান তালে চলতে থাকে এবং দেখা যায় গেমের পক্ষে বিপক্ষে সমান ভোট পড়েছে। তখনও 1 নম্বর প্লেয়ার ভোট দেওয়া বাকি ছিল। 1 নম্বর প্লেয়ার গিয়ে গেমের পক্ষে ভোট দেয়, ফলে মেজরিটি ভোটে
ভোটে গেম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এই 1 নম্বর জার্সিধারী প্লেয়ারটা ছিল ফন্টম্যান। ইনহো নিজেই, অর্থাৎ সেও এবার গিহানকে টক্কর দেওয়ার জন্য এই গেমে পার্টিসিপেট করেছে। যাই হোক, পরিস্থিতি স্বাভাবিক হলেও প্লেয়ারদের খাবার দেওয়া হয়, কিন্তু গিহানের খাবারের প্রতি কোনো আগ্রহই ছিল না। মানুষের চিন্তাধারা পরিবর্তন করাতে পারেনি বলে সে বেশ হতাশ হয়ে পড়েছিল। এ সময় ইনহো কয়েকজনকে নিয়ে গিহানের কাছে আসে এবং বলে গিহান চাইলে তাদের পরের গেমেও বাঁচতে পারে। যেহেতু গিহান সব গেম একবার খেলেছে, তাই সে পরবর্তী গেমের ব্যাপারে জানে। সে যদি বাকিদেরও পরের রাউন্ডের গেমের ব্যাপারে জানিয়ে দেয়, তাহলে তারা পরবর্তী রাউন্ড ক্লিয়ার করে ফেলতে পারবে। গিহান জানায় সেকেন্ড রাউন্ড তাদের ডালগোনা গেম খেলতে দেওয়া হবে। এই গেমে চিনির সাথে 4টা সিম্বল এঁকে রাখা হয়। প্লেয়ারদের 4টা সিম্বলের যে কোনো একটা সিলেক্ট করতে বলা হয়। এরপরে তাদের নির্ধারিত টাইমের ভেতরে সিম্বলটা টাস্ক থেকে আলাদা করতে বলা হয়। এই সিম্বলগুলোর ভেতরে সবচেয়ে ইজি হলো ত্রিভুজ আর সবচেয়ে কঠিন হলো ছাতা। গেমের ব্যাপারে বলা শেষ হলে কিং জং ডে নামে এক স্বার্থপর ধাম্বিক লোক এসে গিহানকে বলে পরের রাউন্ডের ব্যাপারে যদি সবাই জেনে যায়, তাহলে পরের রাউন্ড আর কেউই মরবে না, তাই তাদের প্রাইজ মানিও বাড়বে না। এজন্য কথাটা তাদের মাঝেই সিক্রেট রাখা উচিত। কিন্তু গিহান বলে সে গেমের ব্যাপারে এজন্যই বলছে যাতে সবাই বেঁচে থাকে। বেঁচে থাকার চেয়ে বড় প্রাইজ মানি আর কিছুই হতে পারে না। গিহানের কথা শুনে কিং জং রাগে গজ করতে করতে বেরিয়ে যায়, সাথে বাকিরাও চলে যায়। তবে ইনহো সেখানেই থেকে যায় আর গিহানের সাথে ভাব জমানোর চেষ্টা করে। সে গিহানকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, এত টাকা জেতার পরেও আবার সে কেন এই গেমে ফিরে আসলো, আর এতগুলো টাকাই বা সে কিভাবে খরচ করলো। গিহান বলে এই টাকা এখানকার মানুষের রক্তের বিনিময়ে পাওয়া, সে এই টাকা নিজের প্রয়োজনে কখনোই ব্যবহার করবে না। গিহান উল্টো ইনহোকে দোষ দিয়ে বলে সে যদি লাস্টে গেমের পক্ষে ভোট না দিত, তাহলে মানুষগুলো বাড়ি ফিরে যেত এবং বেঁচে থাকতে পারত। ইনহো বলে বাড়ি ফিরেও তারা শান্তিতে বাঁচতে পারবে না। অশান্তি, ঋণের দুর্দশা, অর্থের অভাব, এসব বেঁচে থাকার চেয়ে এখানে গেম খেলে মরে যাওয়া অনেক ভালো। দুজনের মধ্যে মোরাল নিয়ে একটা তর্কাতর্কি হয়, যদিও তবে পরে আবার তারা নিজেদের সংযোগ করে নেয়। রাতে সবাই ঘুমিয়ে পড়লে ইনহো গিহানের কাছে আবারও যায় এবং বলে তার স্ত্রী অসুস্থ হবার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টেস্ট করে জানা যায় তার লিভার নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এটাও জানা যায় তার স্ত্রী প্রেগনেন্ট। ডাক্তার বলেছিল বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলার জন্য, কিন্তু তার স্ত্রী জেদ ধরে বাচ্চা অ্যাবর্শনের চেয়ে বরং সে মরে যাবে। তাই এবার লিভার ট্রান্সপ্লান্টের চেষ্টা করা হয়, কিন্তু ডোনার পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে চিকিৎসার অনেক টাকা খরচ হয়ে যায়, তাই চিকিৎসার জন্য তার অনেক টাকার প্রয়োজন হয়ে পড়ে। এ সময় সে তার এক পুরনো ক্লায়েন্টের কাছে আর্থিক সাহায্য পায়, কিন্তু অফিসে তার বিরুদ্ধে অভিযোগ আসে সে নাকি ঘুষ হিসেবে টাকাগুলো নিয়েছে। ফলে তার চাকরিটাও চলে যায়। তাই লাইফের শেষ চেষ্টা হিসেবে সে সুইট গেম খেলতে এসেছে। এখন তার একমাত্র লক্ষ্য এই গেমটা জিতে স্ত্রী সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়া। ইনহো কথা শুনে গিহান বেশ ইমোশনাল হয়ে পড়ে, আর গিহানের আবেগের সুযোগ নিয়ে ইনহো তার আরো ক্লোজ হয়ে যায়। এদিকে গতবারের মতো এবারও অর্গানের রমরমা ব্যবসা চলছিল। মৃত প্লেয়ারদের একটা সিক্রেট চেম্বারে নিয়ে গিয়ে তাদের অর্গান বের করা হচ্ছিল, কিন্তু এবার তারা শুধুমাত্র একটা প্লেয়ারের অর্গান বের করতে পেরেছিল, কারণ প্লেয়ারগুলোর অধিকাংশই হেডশটে মারা গিয়েছে, আর হেডশটে মারলে অর্গান দ্রুত নষ্ট হয়ে যায়। এজন্য ডাক্তার বেশি অর্গান কালেক্ট করতে পারছে না। ব্যাপারটা গার্ড মার্কস অফিসারকে জানায়। এই মার্কস অফিসারই বর্তমানে ফ্রন্টম্যান, মানে ইনহোর অবর্তমানে এই গেম পরিচালনা করেছিল। মার্কস অফিসার জানতে পারে এই হেডশট গুলো নোল করেছে, তাই সে নোলকে ডেকে পাঠায়। সে নোলকে বলে তোমাকে 7 বছর আগে আমি বেহাল দশায় হাসপাতালে পেয়েছিলাম। তোমার ব্যাপার জেনে আমি বেশ অবাক হয়েছিলাম। তুমি একাই জাস্ট একটা রাইফেল দিয়ে পুরো টিমকে হত্যা করে উত্তর আর দক্ষিণ কোরিয়ার বর্ডার ফাঁকি দিয়ে এখানে এসেছিলে, তাও আবার কোনো রকম হেল্প ছাড়াই। আর এজন্যই তোমাকে আমি বাঁচিয়ে তুলেছিলাম এবং এখানে কাজ দিয়েছি, তাই আমার নির্দেশ অমান্য করার চিন্তাও করো না। নোল বলে আমাকে দুনিয়ার সবচেয়ে ইউজলেস মানুষদের হত্যা করার কাজ দেওয়া হয়েছে, আর আমি সেটাই দায়িত্ব সহকারে পালন করছি। মার্কস অফিসার বলে এই মানুষগুলো এমনিও মরে যাবে, তো মৃতদেহের অর্গান যদি মানুষের উপকারে লাগে তাহলে দোষের কি আছে। সে নির্দেশ দেয় নোল যেন প্লেয়ারদের আর হেডশটের না মারে। এদিকে জুনহো গিহান এবং সুইট গেমের লোকেশনে খুঁজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে আবারও
চিফ অফিসারের কাছে যায় সাহায্যের জন্য। চিফ অফিসার তাকে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে নিয়ে যায়, কিন্তু তিনি জুনহোর এরকম আজগবি কথার উপরে ভিত্তি করে কোনো অ্যাকশন নেবেন না বলে জানিয়ে দেয়। অন্যদিকে মিয়ং সকালে ঘুম ভেঙে দেখে সামনে তার গার্লফ্রেন্ড জুনহি দাঁড়িয়ে আছে। জুনহি ওইখানে খেলতে এসেছে দেখে সে খুব অবাক হয়ে যায়। তাছাড়া জুনহি প্রেগনেন্টও ছিল। মিয়ং তাকে বলেছিল বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলতে, কিন্তু জুন সেটা করতে চাইছিল না। এটা নিয়ে দুজনের মাঝে ঝামেলা চলছিল, কিন্তু তাদের এখানে এভাবে দেখা হয়ে যাবে সেটা তারা ভাবতেই পারেনি। মিয়ং জুনহিকে নিয়ে দুশ্চিন্তা দেখাচ্ছিল, কিন্তু জুনহি বলে আমার বাচ্চাকে বড় করার জন্য তোমার মতো অমানুষের প্রয়োজন নেই। আমি এই গেম থেকে জেতা টাকা দিয়ে ওকে মানুষ করব। এর মধ্যেই আবার অ্যালার্ম বেজে ওঠে এবং মাইকে অ্যানাউন্স করা হয় সেকেন্ড রাউন্ডের জন্য সবাই যেন প্লেগ্রাউন্ডে চলে আসে। তো অ্যানাউন্সমেন্ট শুনে সবাই প্লেগ্রাউন্ডে যায়, কিন্তু প্লেগ্রাউন্ডে গিয়ে দেখা যায় সেকেন্ড রাউন্ডে এবার ডালডোনা গেম রাখা হয়নি, এবার সম্পূর্ণ ভিন্ন কোনো গেম রাখা হয়েছে। গিহান নিজেও বেশ ঘাবড়ে যায়। কাল যারা তাকে তোষামতো করছিল তারাই আবার তাকে গালাগালি শুরু করে দেয়। তো এখন কি করবে গিহান? কিভাবে এই নতুন গেমটি শেষ করবে? জানতে হলে দেখুন পরবর্তী এপিসোড। আল্লাহ হাফেজ।